তত্র মাঠে ময়দানে যেখানে খুশি সেখানে জবাই করা যাবে না। নির্দিষ্ট জবাইখানাতে নিয়ে গিয়ে ওই সার্টিফিকেটের বেসিসে সেখানে জবাই করতে হবে। সেটা না নিয়ে যে কোনো জায়গায় এটা জবাই করলে, যে কোনো প্রাণীকে জবাই করলে, মানে যে কোনো ধরনের গরু মহিষকে জবাই করলে জেল জরিমানা দুটোই হবে। যদিও বলেছি এটা 1950 সালের আইন, সুতরাং বহু পুরনো, তবু এই আইনের কোনো মান্যতা পশ্চিমবঙ্গে ছিল না। আমাদের ছেলেবেলায় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কিছু মান্যতা ছিল। তখনও মিউনিসিপ্যালিটির বাজারে গেলে সেখানে গিয়ে দেখা যেত সেখানে চিকিৎসক, যারা মিউনিসিপ্যালিটির নিযুক্ত চিকিৎসক তারা আসতেন, এসে তারা পশু তারা দেখে যেতেন যে কোন ধরনের পশু জবাই করা যাবে। এমনকি ছাগল কাটলেও ছাগলটা কাটার যোগ্য কিনা তার গায়ে স্ট্যাম্প মেরে যেতেন। কিন্তু এই আইনের মধ্যে ধর্মের কথা কোথাও নেই, কিন্তু পুরো বিষয়টিতে ধর্ম জড়িয়ে আছে। কারণ বললাম গো মহিষ, এই আইনে এইটাই রয়েছে। গোমাংস খাওয়া না খাওয়ার মূলে আছে ধর্মীয় পরিচয়। গোমাংস মূলত অহিন্দু জনগোষ্ঠী, বিশেষ করে মুসলিমদের খাদ্য। বিশেষ করে মুসলিম কেন বললাম, আমার বহু বন্ধু আছেন যারা বাঙালি খ্রিস্টান, তাদের নাম শুনলে বোঝা যাবে না তারা খ্রিস্টান, কিন্তু তাদের খাদ্যাভ্যাসে কিন্তু গরু নেই, যদিও খ্রিস্টানদের গরু খেতে নিষেধ নেই। আবার সুতরাং কিন্তু এখানকার খ্রিস্টানরা তারা অনেকেই গোমাংস খান না, তাদের মধ্যে এখনও সেই হিন্দু সেন্টিমেন্টটা রয়ে গেছে। আবার এমন হিন্দু আমার পরিচিত আছেন যারা গোমাংস খান, যারা নিউ টাউনে নিউ মার্কেটে গিয়ে গোমাংস কিনে নিয়ে আসেন। সুতরাং পশ্চিমবঙ্গে তাদের সংখ্যা অতি অল্প। এটাকে শুধু বলা যায় যে গোমাংস হচ্ছে মুসলিমদের খাদ্য পশ্চিমবঙ্গে। এটিকে শুধু ধর্মের চশমা দিয়ে দেখলে ভুল হবে, কারণ যে আইন ঘিরে এত আলোচনা, সেই ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট তৈরি হয়েছিল 1950 সালে। অর্থাৎ আজ যারা বলছেন এটা শুধুই বিজেপির নতুন হিন্দুত্ববাদী এজেন্ডা, তারা কিন্তু ইতিহাসের অর্ধেকটা বলছেন। আবার যারা যে বিজেপি সমর্থক যারা বলছেন এতে কোনো রাজনীতি নেই, এটা পুরনো আইনের ব্যাপার, সেই আইনটাকে মেনে চলার ব্যাপার, তারাও কিন্তু পুরো সত্যিটা বলছেন না। সত্যিটা কোথায়? সত্যিটা মাঝখানে। এটা ঠিকই এই আইন নতুন নয়, নতুন হলো এর কড়া প্রয়োগের ব্যাপারে রাজ্য সরকারের যে নির্দেশিকা জারি, বিজ্ঞপ্তি জারি, এইটা। আইনের মূল কথা খুব পরিষ্কার, যত্রতত্র গবাদি পশু জবাই চলবে না। প্রশাসনিক অনুমতি, নির্দিষ্ট শর্ত এবং পশুর ব্যবহার যোগ্যতা, অর্থাৎ এই পশুর মাংস শুধু খাদ্যের জন্য ব্যবহার করা যাবে তখনই যখন তার জীবিত রাখলে তাকে দিয়ে কোনো কাজ পাবে না। এই বিষয়গুলো বিচার করেই জবাইয়ের প্রশ্ন নির্ধারিত হওয়ার কথা। আইন সেইভাবে তৈরি। সেখানে 14 বছরের কম পশুকে হত্যা করা চলবে না। কোনো পশু যদি দুধ দেয়, প্রজননে সক্ষম হয় বা কৃষিকাজে উপযোগী হয়, তাহলে তাকে নির্বিচারে জবাই করার অনুমতি আইনে নেই। সেটা বন্ধ করার জন্যেই 1950 সালের ওই আইন। সহজ ভাষায় এই আইন বলছে গো হত্যা বা পশু জবাই ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়, এটা নিয়ন্ত্রিত আইনি বিষয়। এবার আসল প্রশ্ন, যদি এই আইন যখন 1950 সাল থেকেই যখন আছে, তাহলে এতদিন তা কোথায় ছিল? কেন সেটা মানা হয়নি? এই প্রশ্নই পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রে গিয়ে আঘাত করে। দশকের পর দশক এই রাজ্যে একের পর এক সরকার এসেছে, কংগ্রেস এসেছে, বামফ্রন্ট এসেছে, তৃণমূল এসেছে, কিন্তু অভিযোগ একটাই, এই আইনকে কাগজে রাখা হয়েছে, মাঠে প্রয়োগ হয়নি। বহু জায়গায় অনিয়ন্ত্রিত জবাই, লাইসেন্সবিহীন ব্যবস্থা, প্রশাসনিক উদাসীনতা আর সবার উপরে রাজনৈতিক নীরবতা। নীরবতা মানে নীরব থেকে সমর্থন দেয়া।
এই সব মিলিয়ে আইনের মর্যাদা কার্যত এই রাজ্যে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। রাষ্ট্রের হাতে আইন ছিল কিন্তু প্রয়োগের ইচ্ছা ছিল না, নিয়ম ছিল কিন্তু নজরদারি ছিল না, শাস্তির বিধান ছিল কিন্তু শাস্তির ভয় ছিল না। কেন? সমালোচকদের উত্তর সোজা, একটাই উত্তর, ভোট ব্যাংক। পশ্চিমবঙ্গে গোমাংসের প্রশ্ন শুধুই খাদ্যের প্রশ্ন নয়, এটা বহু বছর ধরে ধর্মীয় পরিচয়, আবার এক সম্প্রদায়ের কাছে ধর্মীয় পরিচয়, আবার আরেক সম্প্রদায়ের কাছে তাদের অধিকার প্রতিষ্ঠার ভাষা, এবং অবশ্যম্ভাবী রাজনৈতিক অবস্থান তৈরির ক্ষেত্র হয়ে উঠেছে। মুসলিম সমাজের একাংশের মধ্যে এটি খাদ্যাভ্যাসের পাশাপাশি তাদের সাংস্কৃতিক অধিকার, নাগরিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকারের প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে গেছে। এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে বলা দরকার, সব মুসলিম, সব মাংস ব্যবসায়ী বা সব নাগরিককে এক লাইনে ফেলে রাখা অন্যায়। কিন্তু এটাও সত্যি যে রাজ্যের রাজনীতিতে এই ইস্যুকে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার প্রতীকী বয়ান হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার নিজের ছেলেবেলার কথা বলি, আমাদের ক্লাসে মনিটর ছিলেন আবু তালেব ছিলেন আমাদের ক্লাসের মনিটর। আবু তালেবকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমাদের গ্রামের মানুষ আমি, সেখানে 40-30% খুব বেশি হলে 30% মুসলিম, 70% হিন্দু জনগোষ্ঠী। সেখানে তারা ঈদ পালন করত। মহরমের সময় হিন্দু মুসলমান একসাথে তারা মহরমের তাজিয়া নিয়ে বেরোতো, লাঠি খেলতো। কিন্তু কোনো দিন আমরা দেখিনি আমাদের গ্রামের মধ্যে, এখানে মুসলিম পাড়ায় সেখানে গরু কাটা হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখিনি, শুনিনি। আমি একবার আবু তালেবকে, আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা গরু কখন কাটো তো কখন? বলেছে আমরা গরু কাটি না, গরু খাই না। তার একটাই অর্থ, তারা হিন্দু মানসিকতাকে সম্মান দিত। তারা মনে করতো, তখনকার মুসলমানরা, আজ থেকে 60 বছর আগের মুসলমানরা, তারা মনে করতো যে হিন্দুদের গরুকে তারা দেবতা বলে জ্ঞান করে, সুতরাং আমরা এমন কিছু করব না যাতে তাদের মানসিকতায় লাগে। কিন্তু ক্রমশ এই ধারণার পরিবর্তন হয়ে গেছে এবং এর মূলে যত না আছে মুসলমানরা, তার থেকে বেশি আছে আমাদের মুসলমানদের ভোট পাওয়ার জন্যে আমাদের রাজনৈতিক নেতাদের নচ্ছার, তাদের ন্যক্কারজনক তাদেরকে ব্যবহার করা। এবং এই জায়গাতেই সরকারি প্রশ্রয়ের অভিযোগে এই রাজ্যে আজকে যত্রতত্র গোমাংস, গরু কাটা হচ্ছে, যেখানে সেখানে, গাঁয়ে গঞ্জে। আমি এমনও দেখেছি মন্দির থেকে 100 গজও দূরে নয়, গরু কাটা হচ্ছে সেখানে। এবং হিন্দুদের মানসিকতা লাগছে। আজকে হিন্দু মুসলমান যে একটা পরিষ্কার বিভাজনের জায়গায় এসছে এই রাজ্যে, তার পেছনে কিন্তু এই ধরনের ঘটনা, এই গো হত্যা কিন্তু একটা বড় জিনিস। সমালোচকদের বক্তব্য হচ্ছে প্রশাসন বহু ক্ষেত্রে বেআইনি বা অনিয়ন্ত্রিত জবাইয়ের বিরুদ্ধে চোখ বুজে থেকেছে, কারণ কঠোর পদক্ষেপ নিলে ভোটে তার মূল্য দিতে হতে পারত। অর্থাৎ আইনের প্রয়োগ হয়নি শুধু প্রশাসনিক দুর্বলতা নয়, রাজনৈতিক দিক দিয়েও। এই অভিযোগ যদি পুরোপুরি ভুল হতো, হিন্দুরা এই অভিযোগ করে, হিন্দুত্ববাদী শক্তিরা এই অভিযোগ করে, এই অভিযোগ যদি পুরোপুরি ভুল হতো, তাহলে প্রশ্ন উঠতো না কেন 50 বছর, বিশেষ করে গত 15 বছরে এই আইন কার্যত অদৃশ্য ছিল। কেন? এখানেই বর্তমান পরিস্থিতির গুরুত্ব। যদি এখন বিজেপি সরকার এখন এই আইন কঠোরভাবে প্রয়োগে নেমে আসছে, এটা বোঝা যাচ্ছে, এর সঙ্গে তারা একসঙ্গে কিন্তু দুটো বার্তাও দিচ্ছে। এই বার্তা হলো, প্রথম বার্তাটা হলো যে দেখুন, এটা কোনো নতুন নিষেধাজ্ঞা নয়, এটা পুরনো আইন। এমন একটা আইন আছে, এটা মুসলমানদের অনেকেই জানেই না আমাদের দেশে, কারণ জানাবার ব্যবস্থাই করা হয়নি। চুরি হলে ধরা পড়লে তার শাস্তি হবে, কিন্তু গরু কাটলে ধরা পড়বে তার শাস্তি হবে এমন কথা কোথাও নেই। মানে মানুষ জানেই না, আর এই না জানাটা শিখিয়েছে রাজনৈতিক নেতারা।
দ্বিতীয় বার্তা, যে বিষয়কে দীর্ঘদিন ভোট ব্যাংকের কারণে প্রশাসন এড়িয়ে গেছে সেটিকে এখন রাষ্ট্র আবার দৃশ্যমান করছে। আর এই দ্বিতীয় বার্তাটাই বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিকে শক্তি দিচ্ছে। কারণ বিজেপি জানে আইনটি তাদের তৈরি নয়, কিন্তু তার প্রয়োগ যদি ঠিকভাবে তারা করতে পারে তাদের রাজনৈতিক ভাষার সঙ্গে সেটা মিলে যায়। এখানে এই বিষয়টি গভীর। একদিকে বিজেপি বলতে পারবে আমরা নতুন কিছু করছি না, কেবল আইন মানছি। অন্যদিকে তাদের সমর্থক ঘাঁটিতে এই পদক্ষেপ যাবে সাংস্কৃতিক দৃঢ়তার বার্তা হিসেবে। হিন্দু কনসলিডেশন, হিন্দুত্বের মেরুকরণ আরও তীব্র হবে। এই রাজ্যে আর যত্রতত্র গোহত্যা চলবে না। ফলে প্রশাসনিক পদক্ষেপ এবং রাজনৈতিক মুনাফা এই দুটোই একসঙ্গে ঘটতে পারে, এটাই বাস্তবতা। তবে এখানেও একটি সতর্কতা জরুরি। খাদ্যাভ্যাসের স্বাধীনতা আর আইন ভঙ্গ এই দুই এক জিনিস নয়। কেউ গোমাংস খান কি খান না সেটি এক সামাজিক ও সাংস্কৃতিক প্রশ্ন, তার খাদ্যাভ্যাসের প্রশ্ন। কিন্তু যদি বিদ্যমান আইন বলে নির্দিষ্ট নিয়ম ছাড়া জবাই করা যাবে না, তাহলে ওই আমার খাদ্যের অধিকার, সেই অধিকার রক্ষার নামে বেআইনি জবাই বৈধ হয়ে যায় না। অর্থাৎ যে আইন প্রয়োগ যদি করা হয় তাহলে সেই আইনের বিরোধিতা করা যাবে না। গণতন্ত্রে অধিকার আছে, কিন্তু সেই অধিকারও আইনের ভেতরে থেকে চর্চা করতে হবে। রাষ্ট্রকে যদি চ্যালেঞ্জ করতেই হয় আদালতে যান, আইনসভায় যান, বা সাংবিধানিক পথে তা করুন, কিন্তু রাস্তায় অরাজকতা করে চলা যাবে না। এটা যেমন ঠিক, তো আবার এটাও ঠিক, আইন প্রয়োগ যদি শুধু বেছে বেছে করা হয় তাহলে সেই আইনই অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। যদি সত্যিই সরকার আইনের শাসন চায় তবে তাকে সব ক্ষেত্রেই একই কঠোরতা দেখাতে হবে। অবৈধ জবাইখানা নিষিদ্ধ করতে হবে, লাইসেন্সহীন ব্যবসা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, পশু পাচার, সব দিকে আইনের কঠোরতা আনতে হবে। কেবল রাজনৈতিকভাবে সুবিধাজনক জায়গায় শক্তি দেখালে মানুষ সেটাকে আইন নয়, সেটাকে আইনের আড়ালে অন্য রাজনৈতিক কৌশল বলে দেখবে। তাই এই বিতর্কের ভাষাটা এটাই হওয়া উচিত। এই আইন বিজেপির বানানো নয়, এই আইন বহু পুরনো, এই আইন দীর্ঘদিন উপেক্ষিত ছিল। এই উপেক্ষার পেছনে প্রশাসনিক ব্যর্থতা যেমন ছিল তেমনই ছিল ভোট ব্যাংকের রাজনীতি। আর আজ তার কঠোর প্রয়োগ বিজেপির হিন্দুত্ববাদী অবস্থানকে নিঃসন্দেহে রাজনৈতিক শক্তি দেবে। অর্থাৎ দুটোই একসাথে সত্যি এবং দুটোই সত্যি। প্রথম সত্য সেটা হলো আইনের শিকড় রয়েছে ইতিহাসে। দ্বিতীয় সত্য তার বর্তমান প্রয়োগ রয়েছে বর্তমানের রাজনীতিতে। পশ্চিমবঙ্গের মানুষের এখন আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিচার করা দরকার। আইন প্রয়োগের পক্ষে যেমন কথা বলা হচ্ছে, তারা এতদিনের প্রশাসক নীরবতারও সমালোচনা করেছেন, আর করেছেন বলেই হাইকোর্টে কিন্তু মামলা গিয়েছিল। আর হাইকোর্ট তারা বলে দিয়েছে যে যেখানে সেখানে গোহত্যা চলবে না। যারা আজ এই আইনের বিরোধিতা করবেন তাদেরও স্বীকার করতে হবে যে পুরনো আইনকে বছরের পর বছর অকার্যকর করে রাখা হয়েছে, আর আইন ভাঙাটা কোনো অধিকারের কথা হতে পারে না। যতক্ষণ সেটা আইন আছে ততক্ষণ সেটা মানতে হবে। রাষ্ট্র যদি সত্যিই আইন মানাতে চায় তাহলে সেটি হতে হবে স্বচ্ছ, সমান এবং আইনি সীমার মধ্যে। কিন্তু যদি এই প্রয়োগ কেবল মেরুকরণের হাতিয়ার হয়, নানাভাবে কিন্তু হওয়ার সুযোগ আছে। বলেই দিতে পারে যে এই প্রাণীকে হত্যার উপযুক্ত নয়, অর্থাৎ সার্টিফিকেট যদি না দেওয়া হয় তাহলে সেটা করা যাবে না। সুতরাং আইন যদি মেরুকরণের হাতিয়ার করা যেতেই পারে, আইনকে প্রয়োগকে সেইভাবে নিয়ন্ত্রিত করে, তাহলে কিন্তু মানুষ সেটা বুঝে ফেলবে। পশ্চিমবঙ্গের রাজনীতি আজ সেই মোড়ে দাঁড়িয়ে যেখানে গোহত্যার প্রশ্ন শুধু ধর্মের প্রশ্ন নয়, শুধু খাদ্যের প্রশ্ন নয়,
এটা অধিকারের প্রশ্ন যেমন, তেমনি এটা আইনের শাসন, ভোট ব্যাংকের রাজনীতি এবং সাংস্কৃতিক আধিপত্যের সংঘর্ষে পরিণত হয়েছে। আর এই কারণেই 1950 সালের একটি আইন 2026-এ এসে হঠাৎ আবার রাজনৈতিক বিস্ফোরণের কেন্দ্রে এসে হাজির হয়েছে। তবু আমি মনে করি বিস্ফোরণ হবে না এই কারণেই, কারণ নতুন বাস্তবিকতাকে মানতে হবে। শুধু মুসলিমরা মানবেন না, মানতে হবে হিন্দুদেরও। কেন মানতে হবে? হ্যাঁ, মানার একটাই কারণ হচ্ছে, মুসলিমরা যদি মনে করেন এইটা নিয়ে তারা দেশব্যাপী আন্দোলন করবেন, কিন্তু সে আন্দোলন কোনো কার্যকর সফল হবে না। তালাকের বিরুদ্ধে, 3 তালাকের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিছু করতে পারেননি। আন্দোলন করেছেন ওয়াকফ আইনের বিরুদ্ধে, সংশোধনের বিরুদ্ধে, কিচ্ছু করতে পারেননি। এই পশ্চিমবঙ্গে এসআইআরের বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকারের সঙ্গে মুসলিমরাও নেমে এসেছেন রাস্তায়, কিচ্ছু করতে পারেননি। অর্থাৎ মনে রাখবেন, আপনার বিরুদ্ধে শুধু রাষ্ট্রীয় প্রশাসন নেই, আপনার বিরুদ্ধে একটা বড় সম্প্রদায়, যারা এই রাজ্যের 70% মানুষ, তাদের সেন্টিমেন্টকে গুরুত্ব দিতে হবে। গোবধ করুন, গরুকে জবাই করুন, কিন্তু নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট আইন মেনে। আবার এই আইনটা অর্থাৎ ঠিক মতো যাতে মিউনিসিপ্যালিটিতে, সেখানে স্বাস্থ্য অধিকর্তার, প্রাণী সম্পদ অধিকর্তারা যাতে যথেষ্ট সার্টিফিকেট দিতে পারেন, এবং সেই সার্টিফিকেট যাতে রাজনীতি না হয়ে সেটা যাতে সত্যের ওপরে ভিত্তি করে হয়, সেই ব্যবস্থাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে করতে হবে। অকারণে আমরা সবাই জানি, গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গে অনেক মানে কি বলবো, খারাপ কাজ হয়েছে। প্রথমে 34 বছর বামফ্রন্টের, আর পরে 15 বছর মমতা সরকার এই রাজ্যটাকে একেবারে দুর্নীতি, অনাচার, কুশাসন, অপশাসনের আড়ত করে তুলেছে, অপশাসনের কেন্দ্রে নিয়ে গেছে এই রাজ্যকে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর সব কাজ একসাথে ধরা যায় না। এই সরকার এই কাজটি করেছে, যার যথেষ্ট গুরুত্ব আছে। আমরা মনে করব আইনের শাসনটাই বড় হোক। কারো ধর্মের পরিচয়, কারোর অধিকার রক্ষার জন্যে আইনের বিরোধিতা কেউ যেন না করেন, এই আশা রেখেই এই প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ।